শান্তনু সিনহা বিশ্বাসের ছেলে, যিনি নাকি এনআরআই কোটাতে এখানে ডাক্তারি পড়তো, ভালো করে বুঝুন, এনআরআই মানে শান্তনু সিনহা বিশ্বাস এনআরআই, তার কোটাতে ডাক্তারি পড়তো এবং তার কোনো কোম্পানির অ্যাকাউন্ট খুলে দিয়েছিল যাতে 400 কোটি টাকার ট্রানজাকশন আছে। তো এরা ভেবেছি নিয়েছিল যে জন্মান্তর ধরে মমতা ব্যানার্জি থেকে যাবে, মা উপরে আছে, বেটা মানে ছেলে শান্তনু সিনহা বিশ্বাস যা খুশি তাই করে যাবে, সঙ্গে সাঙ্গ পাঙ্গ নিয়ে যা পারবে তাই করবে। কলকাতা পুলিশের সিপি থেকে আরম্ভ করে অন্যান্য পুলিশ অফিসার, রাজ্য পুলিশের ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ, তাদের নিজের মতো বসাবে এবং পুরো রাজ্যে এই র্যাকেটটা চালাবে। তো এইটা মানে যেটা অ্যারেস্ট হয়েছে আপনি দেখে নেবেন যে খুব বড় কিছু, আরো অনেক কিছু বেরোবে যেটা এখনো বেরোয়নি। এখনো কিন্তু প্রেসার কুকারের মধ্যে চাপা অবস্থা রয়েছে, ব্লাস্ট করার অপেক্ষায় আছে। মমতা ব্যানার্জির নাম আসবে সর্বোচ্চ মাথা, অবশ্যই আসবে। অভিষেক ব্যানার্জির নাম আসবে। যে কদিন আছেন সার্কাস দেখে নিন, বাইরে আছেন, খুব বেশি দিন নেই ওনাদের জন্য। মানে এক একজনের জন্য মাল্টিপল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীঘরে থাকবে, এই বার্তা তো আপনি বিশাল বড়। পুরো টিম শ্রীগড়ে থাকবে, এর মধ্যে তো কোনো সায়েন্স নেই, একদম যেটা সত্য তাই বলছে। এবং একটা নয়, একাধিক মামলায়, মানে এই ধরুন কোন কারেকশনাল হোমে থাকবেন সেটা ঠিক করতে হবে, মানে একটা থেকে একটা বা একসাথে মাল্টিপল। নমস্কার, দেবাশিস ক্যাম্পেইন কলিং মিডিয়া আপনাকে স্বাগত এবং প্রথমেই শুভেচ্ছা। আজকে এই জায়গাটাতে, ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে মানুষের হয়ে সওয়াল করার জন্য দীর্ঘদিনের লড়াই এবং মানুষ চেয়েছিল, ঠিক কেমন লাগছে এই জায়গাটাতে দাঁড়িয়ে? দেখুন, প্রথম দিন তার আগে একদিন এসেছিলাম শপথ নিতে। আজকে প্রথম দিন মাননীয় স্পিকার নির্বাচন ছিল এবং তারপরে আমাদের একটি সভা ছিল। মানে আজকে পথ চলা শুরু হলো, এখন অনেক দীর্ঘ পথ চলতে হবে। তো প্রথম দিনের অনুভূতি অবশ্যই খুব ম্যাটার করে। আশা করি মানে এটা তো লার্নিং প্রসেস, শিখতে 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 যাব। প্রথম দিনে একটা মোটামুটি ধারণা হলো বিধানসভা সম্পর্কে। দেবাশিস, আজকে যে প্রশ্নটা আমি প্রথমে শুরুতেই আপনার কাছে করব, এই বিষয়টা পর্যালোচনা করা বা বিশ্লেষণ করার মতো মানুষ আপনার মতো এই রাজ্যে দ্বিতীয় কেউ আছে বলে আমি মনে করছি না। তৃণমূল শাসক দলের অস্বস্তি বাড়িয়ে এবার ইডির হাতে গ্রেফতার হলেন দুদে পুলিশ কর্তা তথা খাস কালীঘাটের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শান্তনু সিনহা বিশ্বাস। শান্তনুবাবুর বিরুদ্ধে তোলাবাজির সিন্ডিকেট চালানোর যে গুরুতর অভিযোগ উঠেছিল তারই তদন্তে বৃহস্পতিবার তাকে পাকড়াও করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শান্তনু সিনহা বিশ্বাসের গ্রেফতারি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বড় রাজনৈতিক অস্বস্তির কারণ হতে চলেছে? দেখুন, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, পুলিশের কাজ কি। পুলিশের কাজ হচ্ছে বেসিক্যালি প্রিভেনশন অফ ক্রাইম, ডিটেকশন অফ ক্রাইম, এবং কোনো ঘটনা ঘটে গেলে ফলো আপ অ্যাকশন হিসাবে কি নেয়, যে ইনভেস্টিগেশন যেটা বললাম, ডিটেকশন অফ ক্রাইম, এবং ইনভেস্টিগেশন ঠিক মতো হয়ে যাতে সে অপরাধী শাস্তি পায়। ঠিক আছে, তো এতে কোর্টেরও একটা ভূমিকা আছে, যেহেতু ইনভেস্টিগেশন এবং পরবর্তীকালে কোর্ট দুটো কিন্তু অঙ্গাঙ্গিভাবে যুক্ত। প্রবলেমটা হচ্ছে কি, যে পুলিশের যে কাজটা করা উচিত, শান্তনু সিনহা বিশ্বাস নামক এই ধরনের পুলিশ অফিসার ইন অ্যাসোসিয়েশন উইথ আদার্স, এরা কি করেছে দীর্ঘদিন ধরে, এরা একটা এমন ব্যবস্থা তৈরি করেছে, দ্যাট ইজ কল্ড এ সিন্ডিকেশন। সেই সিন্ডিকেট কি করেছে, পুরো যত রকম বেআইনি কাজ হয়, ওপরে মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি যেভাবে নির্দেশ দিয়েছেন, প্রত্যেকটি জিনিসে, মানে প্রত্যেকটি দপ্তরে, প্রত্যেকটি জায়গায় যে ধরনের বেআইনি কাজ হয়, রাজ্যে যে যে কত রকম আপনি দুর্নীতি দেখতে পাবেন, আমরা বললেই সে কয়লা, আবার সেই এক কথা আসবে, কয়লা পাচার, বালি পাচার, পাথর পাচার, তারপরে লাস্ট আপনি যেগুলো দেখতে পাবেন, এই চাকরি চুরি, ফাইল চুরি, তারপরে পুলিশের যে সিন্ডিকেশন, মানে ওখানে দেখবেন একটা পুলিশ অ্যাসোসিয়েশন ছিল ওয়েলফেয়ার বলে, তারা কিন্তু ভোট চুরি করতো, মানুষকে ভোট দিতে দিত না, যত রকম ম্যানিপুলেশন করতে হতো, পোস্টাল ব্যালট যারা দিতে আসতো তাদের ভোট দিতে দিতে দেওয়া হতো না। এরা যে আরো কত বড় গভীরে ঢুকে পড়েছিল, যখন এই সোনা পাপ্পুর কেস এলো সামনে, জমি কেলেঙ্কারি, জয় কামদার ঢুকে গেল, আমরা দেখতে পেলাম দীর্ঘদিন ধরে এরা যেটা করেছে, এরা মানুষকে ভয় দেখিয়ে কলকাতা শহরে বিভিন্ন, এই যে কালীঘাটের 35টা প্লটের নাম শুনেছিলাম, এরকম অনেক প্লট আছে। 35 কেন, পাশে আরো হয়তো শূন্য যোগ হতে পারে। ভয় দেখিয়ে বৃদ্ধা থাকলে তাদের জোর করে কেসের ভয় দেখিয়ে জমি দখল করে নেওয়া হতো,
এবং খুব স্বল্প দামে তাদেরকে দিয়ে সেখান থেকে বের করে দেওয়া হতো। এছাড়াও ওই যেটা পিএমএলএ কি, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, টাকা, অবৈধ টাকা বা প্রসিডস অফ ক্রাইমের টাকা, অপরাধের টাকা, সেটা ঘুরিয়ে কিন্তু অন্য অ্যাকাউন্টে বা অন্যভাবে খাতে ইউজ করা। এরা কি করেছে, এরা বিভিন্ন যেটা বেআইনিভাবে টাকা রোজগার করেছে সেটা কিন্তু চ্যানেলাইজ করেছে বিভিন্ন দিকে। আপনি যেটা জয় কামদা সম্পর্কে যেটা আমরা ইনভেস্টিগেশনে মানে সোর্স মারফত যেটা জানতে পারি, যে প্রায় 4 মাসে 1100 কোটি টাকা ঘুরিয়েছে। তার মধ্যে শান্তনু সিনহা বিশ্বাসের ছেলে, যিনি নাকি এনআরআই কোটাতে এখানে ডাক্তারি পড়তো, ভালো করে বুঝুন, এনআরআই মানে শান্তনু সিনহা বিশ্বাস এনআরআই, তার কোটাতে ডাক্তারি পড়তো এবং তার কোনো কোম্পানির অ্যাকাউন্ট খুলে দিয়েছিল যাতে 400 কোটি টাকার ট্রানজাকশন আছে। তো এরা ভেবে নিয়েছিল যে জন্মান্তর ধরে মমতা ব্যানার্জি থেকে যাবে, মা উপরে আছে, বেটা মানে ছেলে শান্তনু সিনহা বিশ্বাস যা খুশি তাই করে যাবে, সঙ্গে সাঙ্গ পাঙ্গ নিয়ে যা পারবে তাই করবে। কলকাতা পুলিশের সিপি থেকে আরম্ভ করে অন্যান্য পুলিশ অফিসার, রাজ্য পুলিশের ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ, তাদের নিজের মতো বসাবে এবং পুরো রাজ্যে এই র্যাকেটটা চালাবে। তো এইটা মানে যেটা অ্যারেস্ট হয়েছে আপনি দেখে নেবেন যে খুব বড় কিছু, আরো অনেক কিছু বেরোবে যেটা এখনো বেরোয়নি। এখনো কিন্তু প্রেসার কুকারের মধ্যে চাপা অবস্থা রয়েছে, ব্লাস্ট করার অপেক্ষায় আছে। একটা মানে দুর্নীতি শুধু একটার সাথে একটা যে অঙ্গাঙ্গী ভাবে যুক্ত, এরা যে কিভাবে পুরো সিস্টেম অপারেট করতো আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন। খাস কালীঘাটের ঘনিষ্ঠ তকমা কি এই মামলাকে আরো রাজনৈতিকভাবে স্পর্শকাতর করে তুলবে? রাজনৈতিক ভাবে তো স্পর্শকাতর ছিল, এদের এতদিন ধরে অনেক কিছু করতে পারছিল না। এদের না করতে পারার যেটা কারণ হচ্ছে, দেখুন, ইলেকশনের আগে যদি অ্যাকশন মোডে চলে যেত ইডি সিবিআই, তো আর পুলিশ, স্টেট পুলিশ তখন কিছু করার ছিল, তখন মমতা ব্যানার্জির অধীনে ছিল। আর ইডি সিবিআই যদি চলে যেত তাহলে বলা হতো রাজনৈতিক প্রতিহিংসা, মানুষের সিম্পাথি ড্র করতে চলে যেত। কিন্তু এমন সময় মানে মোক্ষম সময়, মানে ওই বলে না ফান্দে পড়িয়া বগা কান্দে রে, এবার এমন সময় গ্রিপে এসছে, না এদিকে যেতে পারবে না ওদিকে যেতে পারবে, মানে পুরো বটল নেক হয়ে গেছে। ইডি, সিবিআই, স্টেট পুলিশ, এনআইএ, কেউই কোনো সাহায্য করতে পারবে না এবং খুব শিগগিরই দেখতে পাবেন যেটা হতে পারে, মানে কতগুলো কেসে চার্জশিট খাবে এবং মানে কতগুলো কেসে যে এদেরকে কাস্টডিতে নিতে হবে সেটাই ভাবছি। মানে মাল্টিপল থিংস আর অ্যাওয়েটেড। আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাইবো দেবাশিস দা, সেটা হচ্ছে ইডির এই পদক্ষেপ কি শুধুই তোলাবাজি সিন্ডিকেট তদন্ত নাকি এর পেছনে আরো বড় কোনো চক্রের মানে চক্রান্ত রয়েছে? অনেক অনেক কিছু রয়েছে, একটা বললাম না একটার সাথে একটা অঙ্গাঙ্গী ভাবে যুক্ত। আপনি দেখবেন যে শুধু তোলাবাজি, তারপরে পশ্চিমবঙ্গে যত রকম দুর্নীতি হয়েছে সেই টাকাটাকে কি করে চ্যানেলাইজ করা, কি করে ভোট লুট করা, যেটা আপনাকে বললাম যে পোস্টাল ব্যালট, তারপরে বিভিন্ন ভোটকে প্রভাবিত করা, কোনো মানুষকে ভোট না দিতে দেওয়া, এবং সর্বোপরি যে বিভিন্ন মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানো, তারপরে এই যে জমি কেলেঙ্কারি, সবগুলো মানে একটার সাথে একটা ইন্টারলিঙ্ক রয়েছে। এরা সম্ভবত এমন কোনো ঘটনা, এমন কোনো অপরাধ নেই যেটা করেনি। দেবাশিস দা, একটা প্রশ্ন করব যে খাস কালীঘাটের ঘনিষ্ঠ তকমা, আপনি বললেন যে এই মামলাকে রাজনৈতিকভাবে স্পর্শকাতর করেই তুলেছে এই গ্রেফতারের পর। আপনি যেমনটা বললেন, আরো কি প্রভাবশালী নাম সামনে আসার সম্ভাবনা রয়েছে? অবশ্যই আসবে, অবশ্যই আসবে, প্রভাবশালীও আসবে, তলার লেভেলের লোকের নামও আসবে, আরো উপরের লেভেলের নাম আসবে, মমতা ব্যানার্জির নাম আসবে, সর্বোচ্চ মাথা অবশ্যই আসবে, অভিষেক ব্যানার্জির নাম আসবে। আমি এটাও আপনাকে বলছি, অভিষেক ব্যানার্জি দেখুন রাজনীতিতে এসছে, কন্ট্রোল করতে শেখেনি, কোনো রাজনৈতিক বিচক্ষণতা ছিল না, এবং লোভীদের যা হয় মানে হঠাৎ করে পেয়ে গেলে সবকিছু গাগ্রসে গিলতে চায়। কিন্তু সব থেকে বড় মাথার নাম মমতা ব্যানার্জি, তার কারণ উনি না কোনোভাবে যদি না অ্যালাউ করতেন, মানে একটা রাজ্যে এত দুর্নীতি হতে পারে, সবকিছুই ওনার অনুপ্রেরণায় হতো। উনি বলতেন না মানে 294টা সিটে, এবারও বলেছেন আমি লড়ছি, সবকিছুই রাজ্যের প্রশাসনও হিলতো না, কোনো নেতাও হিলতো না, কিচ্ছু হতো না। যা ঘটেছে সজ্ঞানে ঘটেছে, অজ্ঞানে তো নয়ই। 2 নম্বর কথা, যা খুশি করিয়েছে আমলাদের দিয়ে, পুলিশকে দিয়ে করিয়েছে, আজকে তো তার ফল পেতে হবে। আর সব থেকে বড় কথা যেটা বললাম যে অভিষেক ব্যানার্জি হয়তো মানে টাকা পয়সা প্রচুর বানিয়েছে, কিন্তু মমতা ব্যানার্জি পুরো
সিস্টেমটা বানিয়েছে, এটা আপনাকে বুঝতে হবে। আহ, দেবাশিস স্যার, একটা প্রশ্ন করব যে দুজন আইপিএস কে জেলে ঢুকিয়েছিলাম, রেকর্ড মনে রাখবেন। শুভেন্দুর পুলিশকে চরম হুঁশিয়ারি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। শ্রীরামপুরের সাংসদ বলছেন, আগে যেমন বুদ্ধদেব ভট্টাচার্যের ঘুম ভাঙিয়ে দিয়েছিলাম, এবার এদেরও ঘুম ভাঙাবো, লড়াই এবার বড় জায়গায় যাবে। কি বল? দুটো কথা বলি। এক হচ্ছে, মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, বুদ্ধদেব ভট্টাচার্য নয়। 2 নম্বর হচ্ছে, কল্যাণ ব্যানার্জির কি কি আছে, এবং যখন কল্যাণ ব্যানার্জি লড়েছিলেন তখন কিন্তু কার জন্য লড়েছিলেন? তখন মমতাজি পাওয়ারে আসেননি, বুদ্ধবাবুর গভর্নমেন্টের এগেনস্টে লড়েছিলেন উনি। তখন মমতা ব্যানার্জি এবং তার পুরো ক্যাবিনেটের গায়ে এত কিছু কিন্তু দাগ ছিল না। 3 নম্বর, কল্যাণ ব্যানার্জি জীবনে একটা মামলায় জিতেছিলেন, সেটা হচ্ছে ভিখারি পাসওয়ান। 3 নম্বর, 4 নম্বর হচ্ছে, তুমি, আমার ধারণা তখনও এই সন্ধ্যাবেলা 6টার পরে যে যে জিনিসগুলো গ্রাস করে ওনাকে, তো সেগুলো তখনও গ্রাস করেনি মানে। আর মদ্যপ লম্পট এদের কথায় মনে না করাই ভালো। সন্ধ্যে 6টার পরে কোন অবস্থায় থাকে বলে ফেলে। আর 2 নম্বর কথা, এখন যেটা মানে দেখতে পাচ্ছেন তো, বেশি আমার মনে হয় আর মুখটা না খোলা ভালো। তৃণমূল সম্পর্কে যদি কিছু হয়, এখন আমাদের আর কিছু করতে হবে না, বা পুলিশকেও কিছু করতে হবে না। পাবলিকই কিন্তু ওখানে যথাযথ ব্যবস্থা নিলে, সবাই যদি ভালোবেসে একটা করে মানে গালে হাত বুলিয়েও যায়, আমার মনে হয় সেটা খুব সুখকর হবে না। মন্তব্য করা থেকে বিরত থাকুন। মানুষ কিন্তু যে কোনো সময় আপনাদের ভালোবেসে যদি একটু বেশি আদর করে ফেলে, সেই আদরের খেলাটা নিতে পারবেন না। কারণ 15 বছরের মানুষকে যেভাবে আপনারা টর্চার করেছেন, যা দেখুন, মানুষও তো কিছু তার বিনিময়ে কিছু ফিরিয়ে দিতে পারে। যদি একবার ফেরাতে শুরু করে, তাহলে এই রাজ্যে হয়তো মানে আপনাকে সবাইকে বাংলাদেশের জন্য এখন বুকিং করতে হবে। কে কে বাংলাদেশে আশ্রয় নেবে? তৃণমূলের যত সম্পদ আছে, এবং এতদিন ধরে তো বলেছে যে পুলিশকে নাকি উনি দুজনকে পাঠিয়েছেন। তা এটা দুজনকে পাঠাবার আগে আমার মনে হয় মমতা ব্যানার্জি এবং তার গোটা ক্যাবিনেট না চলে যায়। আর সঙ্গে উনি যদি না থাকতে চান, উনি যদি এর মধ্যে ইনভলভ না থাকতে চান, আমার মনে হয় এই সমস্ত মন্তব্য থেকে বিরত থাকা ভালো। দেবাশিস দা, একটা প্রশ্ন তো করতেই হবে, সেটা হচ্ছে একদম মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পরবর্তী হিংসার মামলায় তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন এবং বলছেন এটা উত্তরপ্রদেশ নয়, এটা পশ্চিমবঙ্গ। এদিন মানে এজলাস থেকে বেরোনোর সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে চোর স্লোগান এবং ধাক্কাধাক্কির অভিযোগ উঠেছে। সেই প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, উনি প্রতিহিংসা পরায়ণ, ওর মনে হিংসা আর ঘৃণা, অর্থাৎ শুভেন্দু অধিকারীর কথা তিনি বলছেন, বর্তমান মুখ্যমন্ত্রী। দেখবেন আমাকে পর্যন্ত পিটিয়ে দিয়েছে। গত 45 বছরে হাইকোর্টে এমন রাজনৈতিক সংস্কৃতি আমি দেখিনি। কি বল? আমরা একটা চলতি কথা বলি না, পালং শাকের ক্যাশ মেমো। কল্যাণ ব্যানার্জির কি বলবো মানে, মমতা ব্যানার্জি ওকালতি করা, যা যা দেখা আপনাদের বাকি ছিল মানে, একটা উইলিয়াম শেক্সপিয়ারের একটা খুব ভালো নাটক ছিল, পারলে দেখবেন, কমেডি অফ এরার্স। ঠিক আছে? তো কত রকম আমরা কমেডি আর দেখা বাকি আছে। সব থেকে মানে তৃণমূল পার্টিতে দেখলে আপনাকে সার্কাস দেখতে হবে না, কোনো হাসির কোনো হাস্যরসযুক্ত নাটক দেখতে হবে না। তো মমতা ব্যানার্জি আবার ওকালতি করছেন, তিনি আবার গিয়ে বলছেন উত্তরপ্রদেশ হতে দেব না। উত্তরপ্রদেশ হতে দেননি বলে এই অবস্থা ছিল। উত্তরপ্রদেশ যদি হতো, আদিত্যনাথ যোগীর মতো একজন মানে খুব এবল চিফ মিনিস্টার যদি আসতেন আজ থেকে 10 বছর আগে, তাহলে রাজ্যটার এই দশা হতো না। অ্যাটলিস্ট 5 বছর আগে এলেও শুধরে যেত। মানে কার সাথে কার তুলনা মানে নিজেও জানেন না, একদম সাবস্ট্যান্ডার্ড। মানে কি বলবো, একদম বিলো স্ট্যান্ডার্ড। মানে এর কোনো মানে কি কি মানে নিজেও জানে না কত। তো বলছেন এটা উত্তরপ্রদেশ নয়, এটা পশ্চিমবঙ্গ। ঠিকই তো বলছি। বুলডোজার পলিটিক্স করছেন এখানে, বুলডোজার যাবেন না, উনি চলে যান গিয়ে। বেআইনি গেলে এবার তার মানে উনি তো তার মানে নির্দেশগুলো দিয়েছেন, এটা বোঝা যাচ্ছে। বেআইনি নির্দেশ তার মানে উনি দিয়েছেন। তার মানে এর জন্য ওনার এগেনস্টে আমার মনে হয় এই একটা নতুন, আপনি বললেন এটা নিয়ে আমি নতুন করে লিখবো। হ্যাঁ, মমতা ব্যানার্জি, এই তো নিশ্চয়ই মমতা ব্যানার্জি এগুলো দিয়েছেন। তার কি বলবো, এই মানে পারমিশন দিয়েছেন, পারমিট করেছেন। তাহলে এগুলো ঠিকমতো তদন্ত হয়ে আমার মনে হয় এই কেসে উনি যুক্ত আছেন। অবশ্যই এখানেও খুঁজলে ওনাকে পাওয়া যাবে। শেষ দুটো প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে তিলজলায় বেআইনি কারখানা ভাঙতে আনা হলো বুলডোজার, এবার কি তাহলে বুলডোজার রাজ শুরু হলো, চালু হলো বাংলায়? বুলডোজার না দিয়ে অত বড় বিল্ডিং ভাঙবে কি করে? বেআইনি যত রকম আছে,
সেখানে তো আইনে রয়েছেই, সেগুলো তো থাকতে পারে না, সেগুলো অবশ্যই ভেঙে ফেলা। ভাঙতে গিয়ে যদি বুলডোজার লাগবে না শাবল গাঁইতি লাগবে সেটা তো আমি বলতে পারবো না। তবে বড় বিল্ডিং ভাঙতে গেলে বুলডোজারও লাগবে। আমার এলাকাতে এরকম বহু অবৈধ নির্মাণ আছে। আমরাও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবো আমাদেরও কিছু বুলডোজার সাপ্লাই দিতে, আমাদের করতে হবে। আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আপনি সবসময় একটা কথা বলেছিলেন এর আগেও, যে তৃণমূল পুলিশ ছাড়া একদম তারা ক্রিপেল, একদম খোঁড়া। তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা এখানে আলোচনা করতে চাই না, পুলিশকে নির্দেশ দিন। পুলিশ এফআইআর নিচ্ছে না, আমার পরিবারকে হুমকি দেওয়া হয়েছে, ধর্ষণ খুনের হুমকি দেওয়া হয়েছে। তিনি আদালতে সওয়াল করেন, মানুষ আতঙ্কে অফিস যেতে পারছে না, মাছের বাজার মাংসের বাজার ভেঙে দেওয়া হচ্ছে, আমাকে বাড়ি থেকে বেরিয়ে পুলিশের কাছে যেতে দেওয়া হচ্ছে না। দেখুন, খুন, ধর্ষণ, অত্যাচার, আগুন জ্বালিয়ে দেওয়া, ঘর ছাড়া করা, এগুলো তৃণমূলের পেটেন্ট নেওয়া আছে। আমরা ওই পেটেন্টের মধ্যে কোনোদিন ঢুকিনি, ঢুকতেও চাই না, এবং আমরা নিজেদের ওর মধ্যে জড়াতেও চাই না কোনোভাবে। ২ নম্বর কথা হচ্ছে যে যেটা বলছেন মাছ বাজার, এই বাজার, ওই বাজার, ২-৪টে ঘটনা যেটা ঘটেছিল, সেটা ২-৪টে ভাঙচুর, সেটা হচ্ছে তৃণমূলের লোকজনই, যে যখন ২টোর পরে দেখেছে অলরেডি আবির টাবির মেখে নিয়ে মানে গায়ে গেরুয়া, মানে এরকম শাল বা ধ্বজা লাগিয়ে ওরা বেরিয়ে পড়েছিল। কিছু ভাঙচুর যেটা করেছিল সবার হাতে সবার আগে এটাকে অ্যারেস্ট করা হয় এবং সব থেকে বড় কথা যে আপনি দেখবেন অ্যারেস্ট করার পরে পুরো মানে এলাকা শান্ত, মানে এমন একটা ইলেকশন করেছে। বড় কথা, পোস্টপোল একটা যদি খুন হয় সেটা কে হয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর যিনি পিএ ছিলেন, তখন উনি মুখ্যমন্ত্রী হননি, যাই হোক, কিন্তু একজনই ভিকটিম যদি হন সেটা হচ্ছে উনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি যেগুলো বলছেন, সায়নী ঘোষ তো বলছেন আপনারা কলকাতা রাস্তাঘাট শূন্য করে দিয়েছেন, মানুষ এটা অ্যাকনলেজ করবে পরে। কি বলবো তো, এই যে আপনি একজন মহিলা, আপনার সামনে কেন আমি বাজে কথা তো বলতে পারবো না। এসব যারা ওই লেভেলের কথাবার্তা বলেছেন, শিবলিঙ্গ এর কথাটা মনে করেন কি বলেছিলেন, তো কি এ তো এত বাজে নিচু স্তরের মহিলাদের, মানে আমার মনে হয় ওনার থেকে যারা বলা উচিত নয়, যারা এরকম বিশিষ্ট জায়গা থেকেও আসেন তাদের মন মানসিকতা এদের থেকে ভালো, এদের সম্পর্কে মন্তব্য করা উচিত না। অত্যন্ত সাবস্ট্যান্ডার্ড, চিপ। একটা সময় হাইকোর্ট মানি না বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আবার সেই হাইকোর্টেই ফিরে যেতে হলো। পোয়েটিক জাস্টিস। পোয়েটিক জাস্টিস তো বাদে, কিন্তু হাইকোর্ট থেকে আরো কিছু নির্দেশনা যেন আসা বাকি আছে। হাইকোর্ট আর সুপ্রিম কোর্টেই ওনার, মানে এই যে দেখবেন কিছুদিনের মধ্যে ওই ফাইল চুরির মামলা, তারপরে যে যে অনগোয়িং মামলাগুলো চলছে, এই চাকরি চুরি, এই সমস্ত মামলায় রায় যখন আসবে হাইকোর্টের নির্দেশে ওনার, মানে মধুরেণ সমাপেন, ঠিক আছে, ওটাই হবে। আবার বলছি, যে কদিন আছেন সার্কাস দেখে নিন, বাইরে আছেন, খুব বেশি দিন নেই ওনাদের জন্য, মানে এক একজনের জন্য মাল্টিপল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীঘরে থাকবে, এই বার্তা তো আপনি বিশাল বড়। পুরো টিম শ্রীগড়ে থাকবে, এর মধ্যে তো কোনো সায়েন্স নেই, একদম যেটা সত্য তাই বলছে। এবং একটা নয়, একাধিক মামলায়, মানে এই ধরুন কোন কারেকশনাল হোমে থাকবেন সেটা ঠিক করতে হবে, মানে একটা থেকে একটা, একটা থেকে একটা, বা একসাথে মাল্টিপল। আমি বলবো 5বার তলব করে ইডি অবশেষে সিজিও কমপ্লেক্সে প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, আজই কি তাহলে আরেকটা উইকেট পড়বে? প্রতিদিন একটা করে পুরি কি, এগুলো কোনো প্লেয়ার, এগুলো হচ্ছে কালেকশন এজেন্সি। আমরা দেখবেন যে টোলে ট্যাক্স কালেকশন করে, এরাও ট্যাক্স কালেক্টর ছিল, তোলাবাজির, এরা হচ্ছে সিস্টেমের অঙ্গ। এটা যে এখনো ঢোকেনি, ঠিক আছে, এটাই অনেক, এদের জন্য অনেক কিছু। আর মানুষ বিশেষভাবে এদের থেকে মুক্তি পেলে দেখবে 6 মাস পরে প্রত্যেকে আমরা প্রাণ খুলে, মানে পুজোর পরে যখন বা এই বছরের শেষে যখন আপনাদের সাথে দেখা হবে, তখন দেখবেন যে আপনার পুরো মন থেকে হাসি বেরোবে, মন খুলে হাসি। এই যে কিছুদিন আগে বলতেন না যে দেবাশিস দা যদি হেরে গেলে কি হবে, আমি বললাম না, হারবেন না, কোনো চান্স নেই। সেটাই বলছি, সেই অভয় যখন দিয়ে এটুকুও বলতে পারি, পরের অভয়টাও নিয়ে নিন, যে 6 মাস পরে প্রত্যেকটা মানুষ, আপনিও হাসছেন, দেখবেন আপনার পাশে যারা রয়েছে তারাও হাসছে। আর আস্তে আস্তে আমাদের যেটা দরকার সেটা খুব সিরিয়াস ব্যাপার, উন্নয়ন, যেটা আমরা কমিটমেন্ট দিয়ে এসেছি, যেটা আমাদের সংকল্পপত্র ছিল ওইটা। আর বিশেষ করে আমার নিজের যেটা কন্ট্রিবিউশন থাকবে এই সরকারে, কর্মসংস্থান এবং ইনভেস্টমেন্ট এবং শিল্প নিয়ে আসা, এর জন্য আমি সবচেয়ে বেশি কাজ করব।
মানে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রি বলতে শুধু বড় সব রকমের ইন্ডাস্ট্রি, সব ধরনের ইন্ডাস্ট্রি। এবং আমি চাইবো যতটা সম্ভব মানুষের কর্মসংস্থান হোক, এইভাবে চলতে পারে না, রাজ্য শেষ হয়ে গেছে। শেষ একটাই প্রশ্ন আপনার কাছে, অনেকক্ষণ আগে বলে দিয়েছি কিন্তু এই প্রশ্নটা না করলেই নয়। একটা সময় আপনি সবসময় পুলিশের বিভিন্ন চালিকা শক্তি বা পুলিশিং নিয়ে প্রশ্ন করেছেন সবসময় পশ্চিমবঙ্গে। মূলত হেলমেট ছাড়া বাইক চালকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে পশ্চিমবঙ্গের পুলিশ। দেবাশিস দা, নতুন সরকারের নির্দেশে পুলিশকে বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে। এবার কি তাহলে রাজাবাজার, পার্ক সার্কাস, মল্লিক বাজার, রাজাবাজারেও ধরপাকড় হবে? আইনটা তো সকলের জন্যই সমান, এরকম লেখা আছে। হ্যাঁ, ভারতীয় সংবিধানে বিশেষ কোনো সম্প্রদায়ের জন্য কিছু ছাড় দেওয়া আছে এবং বিশেষ বিশেষ অকেশনে দেওয়া আছে। এরকম কোথাও নেই যে হেলমেট ছাড়া কেউ, মানে যারা হেলমেট ছাড়া ওই জায়গায় রাজত্ব করতেন তারা ঘুরে বেড়াবেন। এবার দেখবেন সবাই আইন মেনে চলছে। মানে একটা ঘটনা কিভাবে পুরো সিস্টেমটাকে বদলে দেয়, প্র্যাকটিস, মানুষের এতদিনের প্র্যাকটিস দেখবেন পুরোটা বদলে গেছে। কোনো অসুবিধা হচ্ছে না, সবাই আইন মেনে চলছেন এবং ল অ্যাবাইডিং সিটিজেন। আবার বলছি, যেখান থেকে আমি বারবার একটা কথা বলি বিভিন্ন ইন্টারভিউতে, রুল অফ ল শুড প্রিভেল ফার্স্ট। সবার উপরে ওটা থাকা উচিত, নাহলে কোনো রাজ্য চলতে পারে না। শিল্প আসবে না, স্বাস্থ্য হবে না, কৃষি হবে না, পর্যটন হবে, কিচ্ছু হবে না।